তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের এই ইতিহাসের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা দেওয়া আছে। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে একটি ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হয়। ভূমিকা আমি কি লিখেছি তোমরা দেখে নাও। কৌটিল্য প্রাচীন ভারতের অন্যতম প্রভাবশালী দার্শনিক, রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ। তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রে রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার নানা দিক তুলে ধরেছেন। অর্থশাস্ত্রকে তৎকালীন ভারতবর্ষের শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে গণ্য করা হয়। কৌটিল্যের মতে একটি স্থিতিশীল এবং সফল রাষ্ট্রের জন্য শক্তিশালী রাজতন্ত্র, সুশাসন অত্যন্ত প্রয়োজনীয়। পরবর্তী পয়েন্ট কি আছে দেখে নাও। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র সম্পর্কিত ধারণা। প্রথম পয়েন্ট, রাজার নিরঙ্কুশ ক্ষমতা। এই প্রথম পয়েন্টের ব্যাখ্যাটি তোমরা দেখে নাও। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজাকে রাজতন্ত্রের প্রতীকরূপে বর্ণনা করেছেন। তার মতে রাষ্ট্রের মধ্যে রাজা হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাজার নির্দেশ কেউ অমান্য করতে পারবে না। কৌটিল্য মনে করতেন যে প্রজাদের মঙ্গল সাধনার জন্য যেমন রাজার হাতে ক্ষমতা থাকা প্রয়োজন, ঠিক তেমনি কোনো কারণে রাজার বিরুদ্ধে, তার পরবর্তী কি লেখা আছে দেখে নাও নোটসটি, বিরুদ্ধে জনগণ বিদ্রোহের পথে পা বাড়ালে তা দমনের জন্যও রাজার হাতে ক্ষমতা থাকা একান্ত প্রয়োজন। এরপর দ্বিতীয় নম্বর পয়েন্ট আছে রাজার ক্ষমতার নিয়ন্ত্রণ। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য রাজা কখনোই শাসন ব্যবস্থাকে ব্যবহার করতে পারবে না। এছাড়াও রাজার ক্ষমতা নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে যাবতীয় কর্তব্য পালনের উদ্দেশ্যে কৌটিল্য রাজাকে মন্ত্রিপরিষদের পরামর্শ নিয়ে সুপ্রশাসন পরিচালনার কথা বলেছেন। কৌটিল্যের মতানুযায়ী রাজার স্বৈরাচারী হওয়ার সুযোগ সীমাবদ্ধ ছিল। এরপর 3 নম্বর পয়েন্ট রয়েছে বংশানুক্রমিক রাজতন্ত্র। কৌটিল্য ছিলেন বংশানুক্রমিক ও উচ্চ বংশজাত রাজতন্ত্রের সমর্থক। তার মতে উচ্চ বংশজাত কোনো রাজা যদি বংশানুক্রমিকভাবে রাজ্য শাসন করেন, তাহলে রাজার প্রতি প্রজাদের আনুগত্য বজায় থাকবে। কৌটিল্য মনে করেছেন ক্ষমতাশালী উচ্চ রাজবংশের রাজা শারীরিকভাবে যথেষ্ট ক্ষমতা না থাকলেও বা না হলেও রাজতন্ত্রের প্রতিষ্ঠিত ঐচ্ছিক অনুগামী হন। তাই তিনি প্রজাদের স্বাভাবিক আনুগত্য অর্জন করেছেন বা অর্জন করেন। এরপর 4 নম্বর পয়েন্ট রাজার দায়িত্ব ও কর্তব্য। রাজতন্ত্রের ওপর গুরুত্বপূর্ণ দিক হল প্রজাদের প্রতি রাজার দায়িত্ব পালন, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা, জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষা প্রভৃতি হল রাজার অবশ্য পালনীয় কর্তব্য। এর পরবর্তী তোমাদের পয়েন্ট কি আছে দেখে নাও। এর পরবর্তী পয়েন্ট আছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রনীতি সম্পর্কিত ধারণা। কৌটিল্যের রাষ্ট্রনীতি সম্পর্কিত ধারণা পয়েন্টটির ব্যাখ্যা তোমরা বুঝে নাও। এর কয়েকটি সাব পয়েন্ট আমি লিখেছি। প্রথম পয়েন্ট রয়েছে সপ্তাঙ্গ তত্ত্ব। রাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্বের উল্লেখ পাওয়া যায়। কৌটিল্য রাষ্ট্রকে
জীবদেহের সমতুল্য করে, এটা সরল নয়, এটা সমতুল্য হবে, এর 7টি অঙ্গের উল্লেখ করেছেন, যথা স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড ও মিত্র। এর পরবর্তী পয়েন্ট অর্থাৎ 2 নম্বর পয়েন্ট রয়েছে রাষ্ট্রের আয়তন। একটি আদর্শ রাষ্ট্রের আকার আয়তন তেমন হওয়া উচিত বা একটি আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত বা কেমন হওয়া দরকার, সে প্রসঙ্গে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে সঠিকভাবে বোঝা না গেলেও অনেকেই বলেছেন যে কৌটিল্য বৃহদায়তন রাষ্ট্রের পক্ষপাতী ছিলেন। এরপর 3 নম্বর পয়েন্ট কি আছে দেখে নাও। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কৌটিল্য রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ আদর্শের উপর জোর দিয়েছেন। তার মতে রাষ্ট্রনীতির মূল কথা হবে রাষ্ট্রের প্রয়োজন, কোনো বিশেষ ধর্মভাবনা বা ধর্মগুরুদের দ্বারা রাজা চালিত হবেন না। এই আদর্শ কার্যকর করার জন্য তিনি কিছু পরামর্শও দিয়েছেন, যথা 1. কোনো বিশেষ ক্ষেত্রে ধর্মশাস্ত্র ব্যাখ্যার জন্য রাজা পুরোহিতদের পরামর্শ শুনবেন। কোনো বিশেষ ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে রাজা পুরোহিতের পরামর্শ শুনবেন, কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন রাজা স্বয়ং। তিনি রাজা অর্থাৎ কি রাজা পুরোহিতের কথা শুনতে পারেন, কিন্তু পুরোহিতের কথা শোনার পর কিন্তু তার সিদ্ধান্তই যথেষ্ট। তিনি অর্থাৎ রাজা যা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই যথেষ্ট, সেটাই করা উচিত, এখানে কৌটিল্য বলছেন। এরপর 2 নম্বর পয়েন্ট কি আছে দেখে নাও। 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর পরামর্শ কি আছে। রাষ্ট্র পুরোহিত তান্ত্রিক হবে না। পুরোহিত বা ধর্মগুরু অপরাধী হলে সাধারণের মতোই চরম শাস্তি পাবেন। এরপর 3 নম্বর, রাজকর্মচারীরা ধর্মগুরু বা পুরোহিতের আনুগত্য বা অনুগত হবেন না, অর্থাৎ আনুগত্য লাভ করবেন না, পুরোহিত বা অনুগত হবে না রাজকর্মচারীরা, অর্থাৎ কোনো রাজকর্মচারী কিন্তু পুরোহিতের অনুগত থাকবে না। এরপর 4 নম্বর বৈশিষ্ট্য রয়েছে, দেখতে পাচ্ছ, জনকল্যাণকামী রাষ্ট্র। জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা সৃষ্টির ব্যাপারে কৌটিল্যের ভূমিকা সবিশেষ গুরুত্বপূর্ণ। কৌটিল্য তার অর্থশাস্ত্রে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে গিয়ে প্রজাবর্গের কল্যাণ সাধন, সমাজসেবামূলক কাজকর্মের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। কৌটিল্যের জনকল্যাণমূলক রাষ্ট্রের 2টি দায়িত্ব হল সামাজিক নিরাপত্তামূলক কাজ, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ, মহামারীর সময় দুর্গতদের সাহায্য করা, এবং জনসেবামূলক কাজকর্ম, যেমন অসাধু ব্যক্তিদের শাস্তি প্রদান, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে সমাজের কল্যাণ করা। এরপর 5 নম্বর পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। এরপর 5 নম্বর পয়েন্ট রয়েছে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। পররাষ্ট্রনীতি সম্পর্কে কৌটিল্যের একটি দৃষ্টান্তমূলক পরামর্শ হল রাজমণ্ডল তত্ত্ব। রাজমণ্ডল হল 12 জন রাজার একটি চক্রাকার অবস্থান। এই 12 জন হলেন বিজিগিবু রাজা স্বয়ং, তার সম্মুখভাগে 5 জন রাজা, তার পশ্চাৎভাগে 4 জন রাজা এবং মধ্যম ও উদাসীন রাজা। এই রাজমণ্ডলের কেন্দ্রে বিজিগিজু রাজার অবস্থান। তার কাজ হল সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে অবশিষ্ট রাজন্যবর্গের সঙ্গে সম্পর্ক বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী আচরণ করা। এরপর 6 নম্বর পয়েন্ট রয়েছে রাজার গুণাবলী। রাষ্ট্রের রক্ষক হলেন রাজা, তাকে হতে হবে সংযমী, অর্থাৎ রাজাকে হতে হবে সংযমী, দায়িত্ববান, প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন, কঠোর পরিশ্রমী। রাজা কি হবে? সংযমী হবে, দায়িত্ববান হবে, প্রখর
শক্তি প্রখর, স্মৃতিশক্তি প্রখর হবে আর কঠোর পরিশ্রমী হবে। কৌটিল্যের মতে রাজা হবেন দূরদর্শী, কূটনীতিপরায়ণ। কৌটিল্য কি বলছেন? কৌটিল্যের মতে রাজা হবে দূরদর্শী, কূটনীতিপরায়ণ। তার মতে তিনিই হবেন রাষ্ট্রের একমাত্র সর্বময় কর্তৃত্বের অধিকারী। তার নির্দেশেই রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম সুচারুরূপে পরিচালিত হবে। এরপর 7 নম্বর পয়েন্ট কি আছে দেখে নাও। 7 নম্বর পয়েন্ট আছে গুপ্তচর নিয়োগ। শাসকের অবস্থান সম্পর্কে সুনিশ্চিত হতে এবং রাষ্ট্র শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন ধরনের গুপ্তচর নিয়োগের কথা বলা হয়েছে। যুবরাজ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের উপর গুপ্তচর বৃত্তি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও মতামত জানাতে রাজাকে সাহায্য করত। অর্থশাস্ত্রে গুপ্তচরদের বলা হয়েছে গুরুপুরুষ। অর্থশাস্ত্রে গুপ্তচরদের কি বলা হয়েছে? গুরুপুরুষ। কৌটিল্য এদের মূলত দুভাগে ভাগ করেছেন। এক, সংস্থা অর্থাৎ সংস্থা অর্থাৎ যারা নির্দিষ্ট স্থান থেকে খবর সংগ্রহ করতেন। দ্বিতীয়ত কি বলছেন? আরেকটা কি ভাগ বলছেন? দুটো ভাগ করছে, একটা সংস্থা আর একটা হচ্ছে সঞ্চারা, অর্থাৎ যারা রাজ্যের নানা স্থান পরিক্রমণ করে সংবাদ সংগ্রহ করবেন। এরপর উপসংহার তোমাদের শেষে একটা লিখতে হয়, তোমরা জানো নোটসের শেষে। আমি কি উপসংহারটি লিখেছি তোমরা দেখে নাও। উপসংহার: কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির সম্পর্কে ধারণা অত্যন্ত কৌশলী এবং পরিশীলিত। তার মতে রাজা প্রজাদের কল্যাণ এবং রাষ্ট্রের সুরক্ষার জন্য দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্রের সার্বিক উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সুদৃঢ় রাষ্ট্রনীতি, বুদ্ধিমত্তা এবং কৌশলগত পরিকল্পনা অপরিহার্য। অর্থশাস্ত্রের রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির এই ধারণাগুলো আজও শাসন ব্যবস্থা ও কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই ছিল আজকের ক্লাসের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নের আলোচনা। প্রশ্নটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। ভিডিওটা অতি অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরও তথ্যটা জানার সুযোগ করে দাও। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।